সাবেক 3 ক্রিকেটার ফখরুল হাসান, মামুন আহমেদ এবং ইশতিয়াক আহমেদ। আমরা বিরতির আগে দর্শকের একটা প্রশ্ন নিয়েছিলাম ইশতিয়াক ভাই আপনার জন্য, যে বড় আসরগুলোর আগে বাংলাদেশ কেন পরীক্ষা নিরীক্ষা করে। গত আসরের উদাহরণ দিয়েছিলেন তিনি, তাইজুল ইসলাম, সৌম্য সরকার। এবারের উদাহরণ মোসাদ্দেক, মুক্তার, শহীদদের মতো ক্রিকেটাররা জাতীয় দলে, আবু হায়দার রনি জাতীয় দলে ডাক পাওয়া। দেখেন এবার বিপিএল টুর্নামেন্টটা কেবলমাত্র শেষ হলো। বিপিএল এমনই একটা সময় হয়েছে ঠিক এইগুলো বড় বড় টুর্নামেন্টের আগে স্বাভাবিকভাবেই অনেক প্লেয়ারই কিন্তু এখানে পারফর্ম করেছে এবং আপনি যদি দেখেন নিউক্লিয়াস অফ দ্য টিম কিন্তু ঠিকই আছে। আপনার হয়তো বা একটা কিংবা দুইটা থেকে তিনটা পজিশনের জন্য হয়তো এখানে 10-12 জনকে নিয়ে একটা ইয়ে করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে এটা স্বাভাবিক। আমার মনে হয় এটা বিশ্বের সবখানেই, এবং এটা যেটা করা হচ্ছে এটা আই থিঙ্ক ইটস পারফেক্ট। আমরা যদি সেভাবে যদি প্লেয়ারদেরকে সুযোগ না দিই, এটা হতে পারে যে হয়তো বা তাইজুলকে একটা খেলা খেলেনি, বাট এটা টিম কম্পোজিশনের কারণেই। ইট ইজ নট দ্যাট যে তাইজুল ইজ নট গুড কিংবা তাইজুলের বিরুদ্ধে কোনো রকম একটা অবিচার করা হয়েছে, সেটা কিন্তু না। সবসময় মনে রাখতে হবে যে সিলেক্টার্স উইল সিলেক্ট দ্য বেস্ট টিম ফর দ্য ডে, কনসিডারিং দ্য ম্যাচ, উইকেটের সব কিছু অনেক কিছু চিন্তাভাবনা করেই টিমটা কম্পোজিশন, টিমটা গঠন করা হয়। এবারও যেটা করা হচ্ছে, হয়তো বা অনেক প্লেয়ারকে ডাকা হচ্ছে, সুযোগ দেওয়া হচ্ছে, করবে না কেন? কারণ আমাদের সামনে লক্ষ্য রেখি তো আমরা প্লেয়ারদেরকে সেই সুযোগটা আমরা করে দেবো। তার প্লেয়ার পারফর্মিং ইন দি, এমন কেউ নন পারফর্মার কেউ নাই। আর একটা জিনিস দেখো যে এই জিম্বাবুয়ে সিরিজটা কিন্তু অর্গানাইজ করা হচ্ছে বাংলাদেশের জন্য বেস্ট পসিবল কম্বিনেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ করার জন্য। সো জিম্বাবুয়ে ইজ রিলেটিভলি উইকার টিম কম্পেয়ার টু দি আদার টেস্ট ক্রিকেট অর টেস্ট ন্যাশনাল প্লেইং টিম। তো এইখানে যদি এক্সপেরিমেন্ট করে যাদের পোটেনশিয়ালগুলো যে বের করতে না পারে, বিকজ আজকে যারা খেলছে তাদের তো রিপ্লেসমেন্ট করতে হবে। তো সুতরাং এখানে এক্সপেরিমেন্টে মানে আমি শুধু জিততে হবে, জেতার হ্যাবিট থেকে বেরিয়ে আসাটা ঠিক না যে কোনো খেলার মধ্যে, কিন্তু ইফ ইউ ডু নট হ্যাভ অ্যান অল্টারনেটিভ সেট অফ প্লেয়ার এবং তাদের যদি এক্সপেরিমেন্ট করার সুযোগ না হয় বড় আসরে, কারণ আপনি 100 দিন প্র্যাকটিস করলে ফিজিক্যাল প্র্যাকটিস আসতে পারে, আপনার ব্যাটে বলে কন্ট্যাক্ট ভালো হতে পারে, বাট ম্যাচ প্র্যাকটিসের যে ইন্টারন্যাশনাল ম্যাচে খেলার যে প্র্যাকটিস, সেটার সাথে কিন্তু কোনো সাবস্টিটিউট নাই। তো সুতরাং এই সবাইকে ট্রাই করতে হবে, ট্রাই করে দেখতে হবে যে হুইচ ইজ দ্য বেস্ট। আরো বিকজ টি20তে আমরা এখন পর্যন্ত সেই রকম বিশেষ কোনো কিছু ইয়ে রাখতে পারি। আমি বাবুর কথা একটা কিছু বলতে চাই। এই আজকের যে খেলায় যারা নতুন, আই এম শিওর দে উইল গিভ देयर বেস্ট, বিকজ তাদের সামনে ওয়ার্ল্ড কাপ হবে এবং তারা প্রত্যেকেই চাইবে যে আমি শিওর যে তারা ভালোই করবে। মানে ফিয়ার্স কম্পিটিশন থাকতে হবে, তা না হলে তো টিম মানে ভালো করার কোনো সুযোগ নেই। মামুন ভাইয়ের কাছে জানতে চাই, দেশে এসে ক্রিকেটটা দেখছেন কিনা এই সিরিজটাকে? আসলে না, আমি অ্যাকচুয়ালি আমি কোনো খেলা দেখতে পাচ্ছি না, হাইলাইটস আমি দেখতে পাচ্ছি না। আমি খেলা মিস করি, তবে হাইলাইটসগুলো আমি চেষ্টা করি দেখার জন্য, তো খুব মিস করি আর কি। আমি কিন্তু অফিসে যত কাজই থাকুক যাই থাকুক, আমার কলিগরা জানে যে আমার সামনে সাইলেন্টলি কোনো শব্দ ছাড়া সামনে টিভি চলতে থাকে। সুতরাং আমি সকালবেলাও ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা দেখে এসেছি, এই খেলাও গিয়ে দেখবো। আমার কাজ, আমি কাজে যাতে ব্যাঘাত না হয় সেটা আমি এনশিওর করি, বাট কোনো সাউন্ড ছাড়া, তাহলে ডিস্টার্ব হয় না, কিন্তু খেলাটা মোটামুটি ফলো করি। আর যেই দিনই বাবু ভাই, সরি ফর দি ইন্টারাপশন, আপনাদের সাথে ওই সময় কি রুমি ভাই ছিল না? হ্যাঁ, রুমি ভাই, মামুন ভাইয়ের যেমন আপনি ওই সময়কার আবাহনীর সাইডের বলেন না যে জিয়া, নওয়াব ভাই এবং রুমি, আমাদের ওই সময় এই প্লেয়ারগুলি আন্তরিকতা, ওয়ান্ডারফুল। আমরা প্রত্যেকেই মনে করতাম ফ্যামিলি, রাইট। আর আবাহনীটা মনে করতাম আমাদের একটা গার্জিয়ান, কামাল ভাই মনে করতাম আমাদের গার্জিয়ান। আমাদের যত সুখ দুঃখর কথা সব আমরা কামাল ভাইকে বলতাম, কামাল ভাই ওয়াজ দেয়ার টু সলভ ইট, এন্ড দে ওয়ার সো কম্পিটিটিভ। না, আমাদের স্পোর্টস পাগল বলতে যারা বোঝায়, ফ্যাটার্নিটিটা কিরকম ছিল, মানে আমাদের ছিল যে প্রতি মাসে বাই টার্ন একজন প্লেয়ার তার বাসায় বা অন্য কোনো জায়গায় তার পছন্দ মতো, বা মোস্টলি বাসায় হতো, তাদের একটা গেট টুগেদার হবে। এটা আমাদের অন দি ফিল্ড তো আছেই। আজকাল যে মানে প্রফেশনাল কারণে হোক, ছেলেপেলেদের উপর অনেক থাকার যার যার মতো হয়তো খেলা শেষ করে ব্যাগ নিয়ে হোটেলে যায়, হোটেল থেকে বেরিয়ে যার যার মতো চলে যায়। কিন্তু না, আমরা টু বিল্ড দ্য টিম স্পিরিট, এটা আমাদের ক্যাপ্টেন আলিউল ভাইয়ের এটা একটা পুরো রীতিমতো উনি ফোর্স করতেন যে এক একজন প্লেয়ার এক এক রাতে, যাতে শুধু তাই না, ফ্যামিলি লেভেলের ওয়াইফ অ্যান্ড চিলড্রেন নিয়ে উইল মাস্ট গেট টুগেদার, মানে ইটস লাইক এ ফ্যামিলি, যাতে টিম স্পিরিট বজায় থাকে। কম্পিটিটিভ পরিবেশে এসে খেলা হতো। আই এম শিওর আজাদ ভাই ইউজড টু ডু দ্য সেম থিং, মামুনের একটা কথা আমি বলতেছি যে
বললো যে আমরা যে শুধুমাত্র খেলার ইস্যু না, আবাহনী ক্লাবে দেখবেন যে যতবার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী কখনোই দ্য বেস্ট টিম ছিল না, এটি এতে ক্রেডিট। 4-5 জন ছিল সুপারস্টার তখনকার সময় অনুযায়ী, আর বাকিরা কিন্তু মিডিয়াম টু হাই মিডিয়াম লেভেলের, কিন্তু তার ভেতর থেকে বের করে নিয়ে আসতো বেস্ট প্লেয়ারগুলোকে। তো দিস ইজ হাউ আবাহনী বিকাম 3-time consecutive champions and মানে আলাদাভাবে পরিচয় করে দিয়েছিল একটা নতুন ক্লাব হয়ে। একটু মামুন ভাইয়ের কাছে জানতে চাই যে ফখরুল হাসান বাবু ভাইকে কেন কালীচরণ বাবু নামে ডাকা হয়েছে, এটা একটু দর্শকদেরও জানার ইচ্ছা আছে। তার আগে একটু একটা দর্শক আছেন আমাদের সঙ্গে, তার ফোনটি নিতে চাই। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফেরদৌস হাসান বলছিলাম। জি, আমার প্রশ্নটা ছিল যে আবু হায়দার রনিকে কেন এত দেরি করে মূল একাদশে আনা হচ্ছে? আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে আবু হায়দার রনিকে মূল একাদশে রাখা উচিত ছিল প্রথম থেকেই। আর ইমরুল কায়েসকে বিপিএল এ এত ভালো করার পরও কেন মূল একাদশে না রেখে বেঞ্চে বসিয়ে রাখা হলো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কাকে বাদ দিত এই প্রশ্নটা কিন্তু থেকেই গেল তাহলে, যে আবু হায়দার রনিকে জায়গা দিতে গেলে কিংবা ইমরুল কায়েসকে জায়গা দিতে গেলে কাকে বাদ দিতে হতো? ইস্যু হচ্ছে একটা ম্যাচে 11 জন খেলবে, তাই না? অনেকেই পটেনশিয়াল প্লেয়ার, এই যে কম্পিটিশনটা, একজন বসে আছে ভালো খেলে। ইমরুল কায়েস কিন্তু বেসিক্যালি টেস্ট ক্রিকেটার হিসেবে তাকে মোটামুটি চিহ্নিত করা হয়। বিপিএল এ ভালো খেলেছে দেখে এই প্রশ্নটা আসছে। আমরা একটু মামুন ভাইয়ের কাছে জানতে চাই যে কালীচরণ বাবু কেন? কালীচরণ বাবুর নাম অ্যাকচুয়ালি ওর যে একটা পারফরমেন্স ইয়াং প্যাকের সাথে সাথে সেঞ্চুরি, ওটা দারুণ একটা ইনিংস ছিল ঢাকা লিগে। আর ওই সময় ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আলবিন কালেকশন ওই সময় বোধহয় একটা সেঞ্চুরি করেছিলেন। তো ওই সময় আমরা তাকে, যেহেতু সেঞ্চুরি করলে, ওই সময় তাকে আমরা এই টাইটেল দিলাম যে কালীচরণ বাবু। এবং তারপর থেকে গ্যালারিতে তারপর থেকে তার নাম হয়ে গেল। আর একটা কি জানেন, ওই আবাহনের অনেক প্লেয়ার ছিল এক একজনের এক একটা টাইটেল, যেমন চাঁদ গোয়ালা, তারপরে এই যে চার্চিল, গ্রেগ চ্যাপেল, আমরা আলিউরকে বলতাম লিটল মাস্টার। আমি তাহলে শেষ করার আগে, আমি যেহেতু আজকে বাবু ভাইকে পেলাম অনেকদিন পরে, তার আপনার সেই প্রশ্নের সূত্র ধরে যে আমরা কি আজকালকার প্লেয়ারদের মতো কি আমরা কি সেই সময় স্ট্রোকস খেলতে পারতাম কিনা? ওই সময় যে পরিবেশে, যে কন্ডিশনে আমরা খেলতাম, আমি যদি বলি যে আমাদের স্ট্রোক মেকিং এবিলিটিস ওই সময় আরও বেশি ছিল বললে একেবারে ভুল হবে না। বাবু ভাইয়ের একটা ইনিংস বিশেষ করে ইনার স্টেডিয়ামে, আই রিমেম্বার, ওনার সাথে কথা বলছিলাম, হি ডাজন্ট রিমেম্বার দ্যাট ইনিংস, বাট আনফরগেটেবল ইনিংস। আজাদ বয়েজ এবং আবাহনী 1977 ইনার স্টেডিয়ামে। আমাদের কিন্তু টেরিফিক বোলিং সাইড, মানু ভাই ছিল, মানু ভাই, তান্না ভাই, আশরাফুল ভাই, এবং ওনার 130 রানস, ওনার যে ফুটওয়ার্ক এবং ওনার যে চান্সলেস ক্লাসিক্যাল ইনিংস, আই স্টিল রিমেম্বার দ্যাট অন আন্ডার প্রিপেয়ার্ড উইকেট। আমরা সেই কারণেই আপনাদেরকে আসলে স্মরণ করেছি এবং আমাদের স্টুডিওতে আসতে অনুরোধ করেছিলাম, এবং আমরা নিশ্চয়ই মনে করি যে এই সব ব্যক্তি কিংবা ক্রিকেটারদের অবদান কিন্তু কখনোই ভোলার নয়। তাদের ছোট ছোট অবদানেই কিন্তু বাংলাদেশের ক্রিকেট আজকের এই অবস্থানে, এবং আজকের ক্রিকেটারদের অবদানে সামনের দিনে এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।